প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক। ৩২ বছর পর জাকসু নির্বাচনের উদ্যোগ, ১ ফেব্রুয়ারি তফসিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৬ ঘণ্টা গণ অনশন, আশ্বাসে স্থগিত, চলবে কমপ্লিট শাটডাউন। ১৮,০০০ শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার, মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ। কারো সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার, বৈরিতা কোনো পক্ষের জন্যই ভালো নয়, ভারতীয় সেনাপ্রধান। দিল্লির বাংলাদেশ দূতকে পাল্টা তলব, টিউলিপ সিদ্দিকের নৈতিকতা ও প্রশ্নবিদ্ধ অবস্থান। সমকাল, সচিবালয়ের ৫৮৯ সিসি ক্যামেরায় অন্ধ, রোহিঙ্গা নিয়ে ভুল তথ্য, ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ। চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর, ডলারের মূল্য ও কর বৃদ্ধি। আমার দেশ, অনুদানের টাকাও ফেরত নিচ্ছে ভারত। আমার দেশ এক্সক্লুসিভ, আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার। ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো। আমাদের সময়, সচিবালয় ঘেরাও, আশ্বাসে অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের। উভয় সংকটে পুলিশ, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা। সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে। কালবেলা, ব্যাংক লুটতে ২০ কোম্পানি খোলে নূরজাহান গ্রুপ। সিএসআর এর টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা দিতেন নজরুল, ১৭ বছরে এক চেয়ারম্যান। দেশ রূপান্তর, ভারতের সেনাপ্রধান, সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব। বন্ধ হচ্ছে বেকার বাণিজ্য। জুলাই আগস্ট গণহত্যা, শেখ হাসিনার কণ্ঠ যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। খবরের কাগজ, সরকারের সামনে ৩ চ্যালেঞ্জ। সরকারের আয় কমেছে, বেড়েছে ব্যয়, পুলিশের স্থিতিশীলতা আসেনি, ক্যাডারের মধ্যে বিভক্তি, আইন সংস্কার কাজ চলমান, দ্রুত নির্বাচন চায় বিএনপি। দৈনিক ইনকিলাব, জ্বালানির মূল্য বৃদ্ধি, উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী। দৈনিক দিনকাল, অনাদায়ী ৫০,০০০ কোটি টাকা রেখেই বাড়তি চাপ এনবিআরের। ৩ কায়দায় বাংলাদেশি হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাজস্ব ঘাটতি মেটাতে ব্যয় বাড়ানো হয়েছে, খাদ্য উপদেষ্টা। দৈনিক করতোয়া, স্বাস্থ্যের উন্নতি, হাঁটাচলা করছেন খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না, হাইকোর্ট রিট খারিজ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ব্যাংক আর্মিং ইটসেলফ উইথ নিউ ল টু ম্যানেজ ব্যাংক ওনারশিপ ট্রান্সফার, স্টেম ফিউচার লিগ্যাল ক্যাঙ্গলস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা আলোচনায় যাব বিভিন্ন শিরোনাম নিয়ে, তবে তার আগে আমরা প্রথমে যেটি দেখছি আমাদের সামনে এখন রয়েছে, সরকারের সামনে ৩ চ্যালেঞ্জ। গতি পায়নি অর্থনীতি, জনপ্রশাসন, পুলিশে অস্থিরতা কাটেনি, স্থিতিশীল হয়নি রাজনীতি। নানান শিরোনাম রয়েছে সঙ্গে। ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের সামনে ৩ চ্যালেঞ্জ না, সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, এবং আপনি গুণে শেষ করতে পারবেন না সরকারের সামনে কত চ্যালেঞ্জ। সরকারের সামনে যদি আমি একদম ক্যাটাগরিক্যালি বলি, পারিবারিক, মানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে সরকারের সিদ্ধান্ত টাচ করেছে। প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবনে সরকারের সিদ্ধান্তের প্রভাব পড়েছে। প্রত্যেকটা মানুষের সামাজিক জীবনে প্রভাব পড়েছে, তারপরে সমষ্টিগত রাজনৈতিক জীবনে প্রভাব পড়েছে। সরকার এখন যেটা করছে সেটা হলো, আমি একজন সংবাদকর্মী হিসাবে, আমি এর আগেও বলেছি যে একজন সংবাদকর্মী হিসাবে আমি বুঝতে পারি না সরকারটা কে চালাচ্ছে। এই সরকারের
আমরা যখন ছাত্র জনতার এই সরকার, বিপ্লবীদের সরকার আসার আগে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, তখন সবচেয়ে বেশি আলোচিত কথাবার্তা ছিল দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং একটা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে লালন পালন করা হচ্ছে। সেই জায়গাটায় সরকারের উচিত ছিল যে জায়গাটা যেটা মানুষ প্রত্যাশা করেছিল যে এই সরকার আসছে, আমরা স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম কম পাবো, স্বস্তিতে থাকব। এই সরকার আসছে, আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় থাকবে, পুলিশ মানুষকে হয়রানি করবে না এবং ধরপাকড় হবে না, চাঁদাবাজি হবে না, লুটপাট হবে না, দখল হবে না, এগুলা নিয়ে চিন্তা করছে এই সরকার আসছে মানে ব্যাংক লুট হবে না, এই সরকার আসছে মানে হলো বিদেশে টাকা পাচার হবে না, এরকম অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আপনি দেখেন একটা একটা করে প্রত্যাশার পারদ কিন্তু নামতে শুরু করেছে। যে প্রত্যাশা ছিল সেই জায়গাটা দুরাশা কিন্তু শূন্যস্থান পূরণ করছে। ধার করে IMF এর টাকা নিয়ে আমি সংসার চালাচ্ছি, সরকারের তো একটা সংসার, তো ধার করে আমি IMF এর টাকা নিয়ে আমি সংসার চালাচ্ছি। এখন বহু মানুষ বেকার হয়ে গেছে, বেকার হওয়ার কারণে রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে, ডাকাতি বেড়েছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনি সরকার তো 17 কোটি মানুষের সাথে ডাকাতি করছেন, হঠাৎ করে আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিলেন, হঠাৎ করে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন। এই যে 12,000 কোটি টাকা মানুষের পকেট থেকে যাবে, প্রত্যেকটা মানুষকে যে টাচ করবে, এই যে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, হতাশা দিন দিন বাড়ছে, কার পরামর্শে এটা করলেন? দেশের স্বার্থে নাকি বিদেশের কোনো পরামর্শে? এবং এই পরামর্শ যদি IMF এর পরামর্শ হয়, IMF এর লোন নিয়ে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ডুবে গেছিল, IMF থেকে সরে গিয়ে শ্রীলঙ্কা কিন্তু দাঁড়িয়ে গেছে। আপনার উপর, এই সরকারের উপর দেশবাসীর প্রত্যাশা কি ছিল? আমরা ভালো থাকব, কিন্তু হতাশ হচ্ছি কেন? আমরা কেন এখন মানুষের কাছে শুনতে পাই কথা কিন্তু শুরু হয়ে গেছে, আগেই ভালো ছিলাম, এখন চাঁদাবাজদের খালি লোকটা পরিবর্তন হয়েছে, সিন্ডিকেটের শুধু লোকটা পরিবর্তন হয়েছে, সিস্টেম তো পরিবর্তন হয় নাই। পুলিশের মধ্যে হতাশা কাজ করছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না পুলিশ, কারণ যে পরিমাণ থানাগুলা ছিল, আমাদের যে থানাগুলো ছিল, ম্যাক্সিমাম থানা তো আপনার লুট হয়ে গেছে এবং আগুন লাগায় পোড়ায় দেওয়া হয়েছে। থানাগুলো সংস্কার এখনো হয় নাই, অবৈধ ওই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয় নাই, এবং বহু পুলিশ কিন্তু ভেগে গেছে, তারা কাজে যোগদান করে নাই। যেই থানায় 40 জন ফোর্স ছিল, সেই থানায় এখন 20 জন ফোর্স নিয়ে কাজ করতেছে, এবং যারা কাজ করতেছে তাদের মধ্যে কোনো মরালিটি নাই, তারা সাহস পাচ্ছে না, তারা কাউকে কিছু বলতে পারছে না, এবং পুলিশের মধ্যে নানা রকম হতাশা কাজ করছে। যে পুলিশের শৃঙ্খলা কেন ফিরছে না? আমরা শিরোনাম দেখছি উভয় সংকটে পুলিশ, এটিও রয়েছে আমাদের সামনে। নানা রকম হয়েছে, কারণ ধরেন একটা পুলিশ এখন তার ট্রমা কাটে নাই, কারণ পুলিশের উপর হামলা হতে পারে, পুলিশকে মারতে পারে, পুলিশের থানা লুট হতে পারে, এটা পুলিশ চিন্তা করতে পারে না। স্বাধীনতার পরে 53 বছর এটা চিন্তা করতে পারেনি, কিন্তু ঘটনা ঘটে গেল। পুলিশ ড্রেস ফেলে দিয়ে, গায়ের থেকে ড্রেস ফেলে দিয়ে দৌড়িয়েছে, কিন্তু সেরকম ঘটনা ঘটেছে। তো সেই ট্রমা থেকে পুলিশ কাটিয়ে উঠতে পারে নাই। আর আরেকটা বিষয় হলো, পুলিশের ভিতরে যেটা চলতেছে সেটা হলো যে আগের যে সমস্ত প্রভাবশালী অফিসাররা ছিল, তাদের ফলোয়ার কে ছাত্রলীগ করত, কে কোন স্যারের ক্যাশিয়ার ছিল, কে কোন স্যারের পিছনে ছিল, এরকম বাছাই হচ্ছে। তার মধ্যে তাদের মধ্যে একটা আতঙ্ক আছে। আরেকটা আতঙ্ক সেটা হলো, এটা ভয়াবহ জিনিস, পুলিশের মধ্যে তো এখন ঘুষ বাণিজ্যটা ওই সময়ের চেয়ে, এখন বিগত সময়ের চেয়ে এখন তো কমেছে। তো আগে তারা ঘুষ বাণিজ্য করে যেভাবে মানে লাভিশ লাইফ ডিল করতো, যেভাবে তারা জীবনযাপন করতো, সেটা তো করতে পারছে না, ঘুষ তো নাই, মানে কমে গেছে। তো সে পারিবারিক জীবনে একটা প্রভাব পড়েছে। আর বহু পুলিশ অফিসার একদম 90% পুলিশ অফিসার অবৈধ উপায়ে টাকা কামিয়েছে এবং অবৈধ সম্পদ করেছে। এখন এই অবৈধ সম্পদ তো অনেকের হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং ওই অবৈধ টাকার সম্পদ, এটা যে তার সম্পদ, এটাও সে জোর করে বলতে পারতেছে না। তো নানা রকম চেন অফ কমান্ডও নাই, নিজেদের মধ্যে সিনিয়র জুনিয়র যে চেন অফ কমান্ড,
সেটাও কিন্তু নাই। সে কারণে নিজেদের চেন অফ কমান্ড ঠিক করবে নাকি জনগণের নিরাপত্তা দিবে, এই একটা বিষয় কাজ করতেছে। অর্থনীতির অবস্থাটা ভয়াবহ খারাপ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ। এখন পর্যন্ত যেই 10টা ব্যাংক নিয়ে আপনি প্রপাগান্ডা করেছেন, প্রপাগান্ডাই তো ব্যাংক শেষ। এখন ধরেন আমরা যদি কোনো একটা ব্যাংক নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে আমাদের কোনো গোয়েন্দা সংস্থা বা সরকারের কোনো পক্ষ থেকে যদি বলা হয় যে সে তার এরকম এত হাজার কোটি টাকা লুট করেছে, তার বিরুদ্ধে তদন্ত চলতেছে, তো ওই একটা কথাই তো এটা শেষ। 10টা ব্যাংক নিয়ে দীর্ঘদিন যাবত এরকম চলতেছে। 10টা ব্যাংকে যে সমস্ত বিনিয়োগকারীরা যারা গ্রাহক ছিল তারা ওইখান থেকে টাকা তুলে নিয়ে গেছে। এখন এক একটা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক টাকা দিয়েও সেইটা আর জায়গায় তুলতে পারছে না। এই যে বিভিন্ন ব্যবসায়ীদের আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, বিভিন্ন ব্যবসায়ীদের বিদেশে টাকা পাচার করেছে কিনা সেটা তদন্তের জন্য তাদেরকে মিডিয়া ট্রায়ালে নিয়ে গেছেন। এই বড় বড় 10টা 15টা ব্যবসায়ীর উপর যখন আপনার চাপ দিচ্ছেন, ছোট ব্যবসায়ীরা তো এমনি আরও চেপে যাচ্ছে। হ্যাঁ, কোনো ব্যবসায়ী যদি অপরাধ করে থাকে সেটার বিচারের তো প্রসেস আছে, তো সেই প্রসেসে যান। প্রসেসে না গিয়া সেই প্রতিষ্ঠানটা তো শেষ করে দিচ্ছেন। তো এই যে অর্থনৈতিক এখন এই অবস্থা, জিনিসপত্রের দাম যে কমে নাই, বেড়েছে, এটার মূল কারণ হলো ব্যবসায়ীদেরকে নিয়ে যদি আপনি প্রথম বসতে পারতেন যে আমার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বিগত সময়ের চেয়ে আমি এই সরকার আমি জিনিসপত্রের দাম করব, ব্যবসায়ী তোমরা হেল্প করো, না হলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, সিন্ডিকেট করছো তোমরা, সেটার বিরুদ্ধে তোমাদের ব্যবস্থা নিব, অথবা তাদের ডেকে কথা বললেই কিন্তু এই ব্যবসায়ীরা কাজ করত। এখন তো ব্যাংকের যে অবস্থা, এই যে সমস্ত ব্যবসায়ীদেরকে নানাভাবে ট্রায়ালে রেখেছে, নানাভাবে এই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা হয়েছে, সেই কারণে এই সমস্ত ব্যবসায়ীর কোনো ব্যাংক এলসি দিচ্ছে না, এই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। ছোট বড় সব ব্যবসায়ীদের এলসি দিচ্ছে না, তা ব্যাংকের ডলার সংকট, ডলারের দাম হু করে বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো দিন 118, কোনো দিন 20-25 হয়ে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সব মিলিয়ে সামাজিক জীবনেও দেখেন, ওইখানে ছিনতাই, এখানে মারামারি, ওইখানে কুবিয়ে মারছে, এইখানে গুলি করে মারছে, এইখানে বাড়ি দখল হয়ে যাচ্ছে, ওইখানে লুট হয়ে যাচ্ছে, পুলিশ তার থানার মধ্যে আত্মহত্যা করছে, রাস্তা দখল করে প্রতিবাদ জানাচ্ছে, থানা ঘেরাও করে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তারপরে দাবি দেওয়া পূরণ করার জন্য বিভিন্ন জায়গা ছিল, এতদিন ছিল শাহবাগ, কিছুদিন ছিল রাজু ভাস্কর্য, তারপরে প্রেস ক্লাবের সামনে, এখন চলে গেছে সচিবালয়ের সামনে। আজ আমরা জগন্নাথ গেল দিনের আমরা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে যে সমস্ত 300 কতজন এএসআই তাদেরকে যাতে বাদ দেওয়া হলো, তারা আবার ওইখানে অনশনে বসছে। এই যে সব জায়গায় অস্থিরতা, স্থিরতা তো কোথাও নাই। একটা সেক্টর আপনি দেখতে পান না যে আপনার জুলাইয়ের পর থেকে একমাত্র শেখ হাসিনা সরকারের পতন ছাড়া আর তো কোনো সুখবর আমি দেশবাসীকে এই সরকার দিতে পারলো না। সুখবর দেওয়ার তো সুযোগ ছিল, এই দেশবাসীকে এই সরকার সুখবর দেওয়ার অসম্ভব সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটা নানা রকম ষড়যন্ত্রের শিকার হয়ে এই সুযোগটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন একদিকে বিপ্লবীরা আছে, বিপ্লবীরা বলতেছে যে ভ্যাট বাড়ানো ঠিক হয় নাই, মানুষের উপর চাপ বাড়ছে। তো যারা বিপ্লব করে এই সরকার গঠন হলো, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবীদের মতের সাথে সরকারের মত ভিন্ন হয় কেন? আপনি যদি ভ্যাট বাড়িয়ে যদি আপনার সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে যদি সরকার চালাইতে হয়, তা আপনি নিজস্ব ইন্টারনাল যে আমাদের রিসোর্স সেগুলো বাড়ান। আমাদের যেই রেমিটেন্সের যে প্রবাহটা তো ভালোই আসতেছে, খারাপ তো না। আমাদের রপ্তানি খাত আরও বাড়াইতে হবে। আমাদের ইন্টারনাল বহু সোর্স আছে যেটা দিয়ে আপনি ইনকাম বাড়াইতে পারেন, কিন্তু আপনি যদি সকল ব্যবসায়ীদেরকে একটা তোপের মধ্যে রাখেন, একটা আতঙ্কিত অবস্থার মধ্যে রাখেন, তো ব্যবসায়ী তো ব্যবসা করবে না। 100-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 130টা পাটের কাগজের কারখানা আছে ছোট বড় মিলাইয়া, 120টাই বন্ধ। আপনার স্টিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এখন রডের দাম সবচেয়ে কম সময়, কিন্তু এখন একটা প্রোডাকশনের সময়, কিন্তু এখন ডেভেলপমেন্ট ওয়ার্কের সময়, কিন্তু এই মৌসুমটা, কিন্তু রডের দাম খুব কম। বহু রিরোলিং মিল বন্ধ হয়ে গেছে, বহু সিমেন্টের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এই যে
ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা পরশুদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 9 দফা একটা দাবি দিয়ে আসছে। ওখানে বলছে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা ব্যবসা বন্ধ করে দিব, সেই রাস্তাটা করে দেন। আমরা ব্যবসা করব না, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিব। আমরা যে সমস্ত লোন নিয়েছি সেগুলো লোন পে করার একটা বা এরকম একটা মিনিমাইজ করার একটা ব্যবস্থা করে দেন। আমরা ব্যবসা করতে পারছি না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এভাবে চলে না। ব্যবসায়ীরা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই কথা বলে আসে, তখন তো এটা তো একটা আমার চোখের সামনে একটা চিত্র, তো একটা ব্যবসায়ী গ্রুপ গিয়ে বলে আসছে যে আমরা ব্যবসা করতে পারছি না, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিব, আমাদেরকে রক্ষা করেন। এটা কিন্তু একটা দেশের জন্য সাংঘাতিক বিষয়। আপনি একটা সেক্টর দেখান যেই সেক্টর নিয়ে প্রশংসা করা যায়, 5 মাস কিন্তু দীর্ঘ সময়। এই লোকগুলা যারা এখন এই ক্যাবিনেটে আছে, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া আর বাকি সবাই তো আমাদের প্রমিনেন্ট লোকজন। তো আমাদের ডক্টর সালেউদ্দিন সাহেব বিখ্যাত লোক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এর আগে অ্যাডভাইজার ছিলেন, উনি অর্থমন্ত্রী। তো আপনাকে যদি ধার করে জনগণের পকেট কেটে যদি সরকার চালাইতে হয়, তো আপনাকে অর্থনীতি মন্ত্রী রাখার দরকারটা কি? রাস্তার যে কোনো একজন লোকের এক জায়গায় বসিয়ে দিলেই তো এই কাজটা তো সেও পারে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনার এক্সপিরিয়েন্সটা কি? আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ বিখ্যাত মানুষ, অনেক জ্ঞানী মানুষ, এখন পর্যন্ত উনি বই দিতে পারলেন না। হ্যাঁ, বিগত সময়গুলো তো নির্দিষ্ট সময় বই দেওয়া যায় নাই, কিন্তু এইবারের বই না দেওয়ার কারণ হলো কাগজের স্বল্পতা অন্যতম কারণ। দেশীয় কাগজ, বিদেশি কাগজ দুইটারই কিন্তু অসম্ভব রকম স্বল্পতা আছে। তবে হ্যাঁ, ধরেন জুলাই থেকে শুরু করে জুলাই বিপ্লবের পরে একটা টানাপোড়েন গেছে, তারপরে বইয়ের সিলেবাস পরিবর্তন হয়েছে, কারিকুলাম পরিবর্তন হয়েছে, অনেক সাবজেক্ট পরিবর্তন হয়েছে, সেটা মেনে নিলাম, কিছুদিন আবার দেরি হতেই পারে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো যার যার মতো চলতেছে। শিক্ষকরা আন্দোলন করতেছে, মানে সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার কর্মকর্তারা আন্দোলন করতেছে, 26 ক্যাডার নিজেরা আন্দোলন করতেছে, প্রশাসন ক্যাডার ওই 25 ক্যাডারের বিরুদ্ধে করতেছে, এরা এদের বিরুদ্ধে করতেছে, আন্দোলন করতেছে। তারা যার যার মতো দাবি নিচ্ছে, নিজেদের মতো করে চাপ দিয়ে 10% মহার্ঘ ভাতা আদায় করে নিল। এখন মহার্ঘ ভাতা যখনই আপনি আদায় করবেন, তখন তো মূল্যস্ফীতি বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। এখন এটার উপর তো আপনি বেসরকারি কর্মচারীদের উপর যাবে না, সবাই তো চাবে যে সরকারি কর্মচারীদের 10% মহার্ঘ ভাতা বাড়া দেওয়া হয়েছে, আমাদের কি দিবেন? যখনই বেতন বাড়বে, মহার্ঘ ভাতা বাড়বে, এটার প্রভাব বাজারে কিন্তু আসবে। আজকে আপনি গ্যাসের দাম বাড়ছে, সরাসরি বাজারের উপর প্রভাব পড়ছে। যেই পণ্যের উপর আপনি ভ্যাট বাড়িয়েছেন, প্রত্যেকটা মানুষকে কিন্তু টাচ করছে। এমন না যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীকে টাচ করবে, তা কিন্তু না। এবং যতগুলো জিনিসের উপর ভ্যাট পড়েছে সবগুলো হলো নিম্ন আয়ের, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত টাইপের অল্প, কিন্তু সবগুলো তো নিচের দিকের। আপনার কোথাও তো শান্তি পাচ্ছেন না। এখন মানুষ যদি শান্তি না পায়, মানুষ যদি খেয়ে শান্তি না পায়, পরে না চায় শান্তি না পায়, মানুষ যদি নিরাপদ না থাকে, মানুষ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা দেখতে না পারে, শুধু মুখের কথায় বিপ্লবী সরকার হবে? শেখ হাসিনার পতন হওয়া মানে কি আপনি মানে বিশ্বজয় করে ফেললেন? তারপরে আপনার কাজটা কি? এখন এই কথাগুলো বলা যাবে না, সমস্যা হয়ে গেছে, এই কথাগুলো বলা যাবে না। বলতে হবে সরকারকে আরও সময় দিতে হবে, সরকার অনেক চেষ্টা করতেছে, সরকার একটা বিপ্লবী সরকার আসছে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। এইভাবে তো আকারে ইঙ্গিতে কথা বলবেন আপনারা, আমরা কিছু বুঝবো না, এটা তো কারণ, এটা না বুঝার তো কারণ নাই। আমরা চাই এই সরকার সফল হোক, আমরা চাই এই সরকারের উপর মানুষের আস্থা ফিরে আসুক, আমরা চাই এই সরকারের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরে আসুক। রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সরকার দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাক। আপনি দেখেন আজকে গতকাল এই যে ভারতীয় সেনাপ্রধান যে কথাটা বললেন, হ্যাঁ, আমি যদি একটু শিরোনামটা বলি, সংবাদ সম্মেলনে বলেছেন তিনি, তাদের বার্ষিক সংবাদ সম্মেলনে বলেছেন,
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, এটি একটি। হ্যাঁ, এছাড়াও বলেছেন কোনো বৈরিতা নয়, বৈরিতা নয়। প্রতিবেশী দেশ এটা বলেছেন। প্রশ্নটা ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের সেনাবাহিনীর কোনো সম্পর্কের গ্যাপ আছে কিনা। সে বলছে না, কোনো সম্পর্কের গ্যাপ নাই। আমার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের 5ই আগস্টের বিপ্লবের সময় কথা হয়েছে, গত 20শে নভেম্বরও আমার সাথে কথা হয়েছে। উনি ক্লিয়ারলি বলেছেন সেনাবাহিনীর সাথে সম্পর্কের কোনো গ্যাপ নাই, কিন্তু সরকারের সম্পর্কের গ্যাপ আছে। এবং এই সম্পর্কের যে গ্যাপটা, এইটা দূর হবে একমাত্র রাজনৈতিক সরকার যখন, নির্বাচিত সরকার যখন এখানে আসবে। তার মানে কি, আমি নির্বাচিত সরকারকে ওন করব, এই সরকারকে ওন করছি না, মিনিং তো এটাই। প্রতিবেশী দেশ আপনাকে ওন করছে না, তো ওন যাতে করে সেই ব্যবস্থাটা আপনার করতে হবে। আপনি যেটা সরকার, আপনি এই দেশের ছাত্র জনতার বিপ্লবের সরকার, এই দেশের সর্বোচ্চ আদালতের রেফারেন্সে আপনি সরকার গঠন করেছেন, তো সেটা প্রতিবেশী দেশের একজন সেনাপ্রধান ইনডাইরেক্টলি বলছে যে আপনাকে আমি মানি না, নির্বাচিত সরকার আসলে আপনার সাথে, তো ওই সরকারের সাথে আমার বোঝাপড়া হবে। এখন তো আপনাকে বুঝাইতে হবে যে আমি সরকার, আমাকে তোমার বুঝতে হবে, আমার সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। এটা এই জন্য সে বলছে যে বিগত 15 বছর ভারত এবং ভারতের প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখে নাই। সম্পর্ক রেখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছে, সরকারের সাথে, দেশের সাথে সম্পর্ক রাখে নাই। সে কারণে এই কথাটা তিনি বলতে পেরেছেন। এবং এই যে বলার ধরনটা, এই বলার ধরনটা কিন্তু এইটাই কিন্তু ভারতের মেসেজ, যে ভারত এখন পর্যন্ত এই সরকারকে ওন করে না। ভারতের সেনাপ্রধানের বক্তব্য যদি মানে একদম হুবহু কোট করলাম, তো আমিও করলেন, আপনিও করলেন, তো এইটাও তো আমাদের জন্য একটা ব্যর্থতা। এটারও তো প্রতিবাদ হওয়া উচিত যে তুমি কি বলতে চাচ্ছ, রাজনৈতিক সরকার আসতে গিয়ে তুমি বোঝাপড়া করবা, আর আমরা কি তোমার সাথে বোঝাপড়ার দরকার নাই তো? আমি একটা স্বাধীন দেশ, আমার বোঝাপড়া আমি করব, তোমার সাথে আমার বোঝাপড়ার কিসের দরকার আছে? প্রতিবেশী হিসাবে কারোর সাথে বৈরিতা নাই, সবার সাথে বন্ধুত্ব, এইটা তো আমাদের ফরেন পলিসি। তো সেই ফরেন পলিসিতে চলবো আমরা। এরকম একটা অবস্থায় আমরা যেটা শুরু করেছিলাম যে সব জায়গায় অস্থিরতা, আমরা কোনোভাবেই এই বিপ্লবী সরকারকে কোনোভাবেই অস্থিরতার মধ্যে ফেলতে চাই না। আমরা চাই এই সরকার সফলভাবে প্রয়োজনীয় সকল সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে শান্তিমতো সম্মানের সাথে তারা যেন ঘরে ফিরে যায়, কারণ সবাই সম্মানিত ব্যক্তি। অনেক অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান।